অসংখ্য উজ্জ্বল জ্যোতির মাঝে থেকেও চারিদিকে ঘোরতর সরগরি দেখছে অর্ষা। নিকষ কালো আঁধারে যেন পুরো কমিউনিটি সেন্টার ছেয়ে আছে। হইচই কথাবার্তা তার কর্ণকুহরে পৌঁছালেও মস্তিষ্ক আহরণ করতে পারছে না। অকস্মাৎ জীবন নামের অধ্যায়টি যে এমনভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা তো সে কল্পনাতেও ভাবেনি। তার অসাড় মস্তিষ্ক একটু বিশ্রাম চাইছে, একলা থাকার আর্জি করছে। তবে অর্ষার এসব মুখ ফুটে বলার অবকাশ নেই। লম্বা ঘোমটার আড়াল থেকে সে কিছুটা মাথা উঁচু করে তাকায়। সামনে অনেক মানুষজন থাকলেও তার দৃষ্টি গিয়ে আটকায় গ্যাঞ্জাম পার্টির সদস্যদের দিকে। ওদের অসহায় করুণ দৃষ্টি অর্ষার উপরেই যে স্থির ও নিবদ্ধ তা বুঝতে একটুও বেগ পেতে হয় না তাকে। টুপ করে কয়েক ফোঁটা অশ্রু তার গাল বেয়ে চিবুকে এসে ঠেকে। হাতের টিস্যু দ্বারা অশ্রু মোছার বৃথা চেষ্টা বেশ কয়েকবার করেছে, লাভ হয়নি। চোখের পানি আজ ফুরাচ্ছে না, বারবার অশ্রুপূর্ণ হয়ে যাচ্ছে তার আঁখিদ্বয়। অনাকাঙ্ক্ষিত সব কিছু আনন্দের হয় না, সুখের হয় না। অন্তত অর্ষা তো বাস্তবতা এবং নিজের জীবন দিয়েই সেটা উপলব্ধি করতে পারছে। তার অবচেতন মন আহিলকে খুঁজছে। ও কেন নেই বিয়েতে? অর্ষার নানাবিধ ভাবনার মাঝে আফরিন এসে পাশে দাঁড়ায়। একটু ঝুঁকে অর্ষার কানের কাছে বলে, খিদে পায়নি? খাবে চলো। অর্ষার ঠোঁট ভেঙে কান্না পাচ্ছে। কথা বলতে গিয়ে টের পায় তার কণ্ঠ রোধ হয়ে রয়েছে। সে মুখে কিছু বলতে পারল না, শুধু দুপাশে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল খাবে না। আফরিন জোর করার সাহস পেল না। মেয়ে হওয়ার সুবাদে অর্ষার জায়গায় সে নিজেকে একবার কল্পনা করেছিল। এমন অপ্রত্যাশিতভাবে যদি তার বিয়ে হতো তাহলে সেও তো মানতে পারত না। তবে সে জানে তার ভাই কোনো অংশে কম নয়। যে কোনো মেয়েই ভাগ্যবতী হবে তার ভাইকে স্বামী হিসাবে পেলে। কিন্তু তবুও প্রতিটা মেয়েরই তো বিয়ে নিয়ে আলাদা শখ, স্বপ্ন, ইচ্ছে থাকে। অর্ষারও হয়তো ছিল। অর্ষার চেয়ে তার বেশি কষ্ট লাগছে ভাইয়ের জন্য। পছন্দ করা মানুষটা এভাবে ঠকিয়ে গেল। এই মুহূর্তে তার সব রাগ গিয়ে পড়ছে কেয়ার উপর। বিয়ে সম্পন্ন হওয়ার পরে যতটা আনন্দ, নাচ গান, হই হুল্লোড় হওয়ার কথা ছিল ততটা না হলেও কম হয়নি। তবে যেই দুটো মানুষকে ঘিরে এত আয়োজন তারাই শুধু নীরব, নিশ্চুপ থেকে গেছে। বিয়ের আনন্দ নিতে পারেনি। একজন কান্নাকাটি করে হলেও নিজের দুঃখ প্রকাশ করতে পেরেছে। কিন্তু আহনাফ, সে তো মুখ ফুটে বলার দূরে থাক, কাউকে মনের কষ্টটাই বোঝাতে পারছে না। আহিল ফুপিকে নিয়ে কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়। তখন ওর কাজিনরা নাচছিল। চারদিকে শুধু গানের শব্দ। একপাশে গ্যাঞ্জাম পার্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে ও সেদিকে যায়। জহির চৌধুরী বোনকে অন্যদিকে নিয়ে যায়। তোদের মুখ এমন ফাটা বেলুনের মতো লাগছে কেন? খেতে দেয়নি নাকি তোদের? পাঞ্জাবির কলার পেছনের দিকে টেনে কথাগুলো বলল আহিল। যা গরম পড়েছে। রেশমি মুখ গোমড়া করে বলল, খেতে দেবে না কেন? বিয়ের আগেই খেয়েছি আমরা। তোরা যে পেটুক সেটা আমি জানি, কিন্তু তুই মুখ গোমড়া করে রেখেছিস কেন? তোরও বিয়ে হবে, কাঁদিস না। বিয়ের আগেই যে খেয়ে বসে আছিস, এখন কি আমি একা খাবো? ওরা একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাই করে বলল, তোকে ছাড়াই বিয়ে হয়ে গেছে, তুই জানিস? আব্বু ফুপিকে ফোন করেছিল, কি সমস্যা নাকি হয়েছে, তাই বিয়েটা তাড়াতাড়ি হওয়া দরকার। পরে ফুপু বলল, সমস্যা নেই, বিয়ে যেন দিয়ে দেয়। পৌঁছে তারপর কি হয়েছে শুনবে। কিন্তু কি সমস্যা হয়েছিল বলতো? একটু থেমে আশেপাশে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, অর্ষা কোথায়? এবার সকলের মুখ পাংশু বর্ণ ধারণ করে। কি বলবে এখন তারা? ওর প্রাণপ্রিয় বান্ধবীর ওরই অনুপস্থিতিতে বিয়ে হয়ে গেছে। কি হলো? অর্ষা কোথায়? সকলের মুখাবয়ব দেখে ফের প্রশ্নটি করল আহিল। সে সময়ে আফরিন সেখানে এসে উপস্থিত হয়। আহিলের হাত ধরে বলে, আমার সাথে আয়, কথা আছে। কোথায় যাব? এখানেই বল। এখানে অনেক শব্দ, আমার সাথে আয়। আহিল বন্ধুদের দিকে একবার তাকিয়ে আফরিনের সাথে একটু দূরে যায়। একপাশে দাঁড়িয়ে বলে, বল, কি বলবি? বিরাট সমস্যা হয়ে গেছে। সমস্যা কিছু হয়েছে শুনেছি, কিন্তু কি সমস্যা হয়েছে? কেয়া পালিয়েছে। আহিলের মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, হোয়াট? হ্যাঁ, কমিউনিটি সেন্টারে আসার কিছুক্ষণ আগে বাড়ি থেকেই পালিয়েছে। তাহলে ভাইয়ের পাশে ঘোমটা দেওয়া মেয়েটা কে?
আফরিন ভয়ে ভয়ে বলল, অর্ষা। আহিল বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বোনের দিকে। বিশ্বাস হচ্ছে না। সে একটু হাসার চেষ্টা করে বলে, তোরা কি আমার সাথে প্র্যাঙ্ক করছিস? আফরিন হতাশ হয়ে আহিলের দিকে তাকিয়ে থাকে। বিমর্ষ হয়ে বলে, না সোনা, ধুর, মজাই করছিস তোরা। অর্ষা কখনো আমাদের গ্যাঞ্জাম পার্টির কাউকে ছাড়া বিয়ে করবে না, আর আমার অনুপস্থিতিতে ও বিয়ে করবে? অসম্ভব। প্র্যাঙ্ক করবি বলে কেয়া আপু অত বড় ঘোমটা দিয়ে রেখেছে, তাই না? দাঁড়া, তোদের মজা আমি বের করছি, বলে আহিল স্টেজের দিকে এগিয়ে যায়। আহনাফের গম্ভীর মুখ দেখেও সে কিছু আন্দাজ করতে পারছে না, ভাইও কি এই প্র্যাঙ্কের সাথে সামিল? আহিল সরাসরি বলল, এই কেয়া আপু, থুক্কু, ভাবি, ঘোমটা সরাও। ঘোমটার আড়াল থেকেই আহিলকে দেখে অর্ষার কান্নার গতি আরও বেড়ে যায়। আহিল বলে, আর ঢং করতে হবে না, ঘোমটা সরাও বলছি। এখন কিন্তু আমি শুধু সম্পর্কে তোমার বেয়াই না, দেবারও লাগি। ঘোমটা উঠাবে নাকি আমিই সরাবো? অর্ষা যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। কিছুটা দূরে আহিলের বাবা, মা, কুসুম আর রুহুল আমিন অপ্রস্তুতভাবে এদিকেই তাকিয়েছিল। সকলকে এমন দেখে আহিলের মনেও এবার একটা কু ডাকা শুরু করে। সে ডান পাশে আফরিনের দিকে একটু তাকায়, এরপর চট করে একটানে অর্ষার ঘোমটা সরায়। নতজানু হয়ে বসে থাকা ক্রন্দনরত অর্ষাকে দেখে তার হাত পায়ের সঙ্গেও দৃষ্টিও যেন অসাড় হয়ে যায়। সাথে সাথে জ্ঞানশূন্য দৃষ্টিতে সে তাকিয়ে থাকে পলকহীন। এখনো তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, অর্ষার না জানিয়েই বিয়ে করে ফেললো। সে কোনো রকম সিন ক্রিয়েট করলো না, ঘোমটা যেভাবে ছিল সেভাবেই রাখলো। সকলকে অবাক করে দিয়ে হাসলো সে। আফরিনকে বলল, আপু, ক্ষুধা লাগছে আমার। আহনাফ যেমন নির্বিকার ছিল তেমনই রইল, আহিলের দিকেও তাকালো না একবার। শুধু অর্ষাই অবাক হয়ে ঘোমটার আড়ালে তাকিয়ে রইল। আহিল এত স্বাভাবিক কেন? তাহলে কি আহিলও জানতো কেয়ার বদলে অর্ষার সাথে বিয়ে হচ্ছে? জেনেও আহিল ওকে সাপোর্ট করলো না? আহিলের কথা শুনে আফরিন বিস্মিত হলেও বিচলিত হলো না। ওকে নিয়ে যাওয়ার সময় গ্যাঞ্জাম পার্টিকেও ডেকে নিল। একটা অদ্ভুত বিষয় আফরিন খেয়াল করলো, সেটা হলো মানুষজনের আড়ালে যাওয়ার পর বন্ধু কিংবা আফরিন কারো সাথেই কোনো কথা বলছে না, চুপচাপ খাচ্ছে শুধু। খাওয়া শেষ করে উঠে যাওয়ার সময় শুধু সকলের উদ্দেশ্যে বলল, অ্যাটলিস্ট কল করে তোরা আমায় খবরটা জানাতে পারতি। সকলে ওর যাওয়ার পথে তাকিয়ে থাকে। সব কিছু চোখের পলকে এত দ্রুত ঘটে গিয়েছিল যে আহিল যে বিয়েতে উপস্থিত নেই এটাই কারো মস্তিষ্কে হানা দেয়নি তখন। বিদায় বেলায় অর্ষার ভাই কিংবা ভাবির জন্য একটুও দুঃখ লাগেনি, শুধু তিয়াস আর কেয়ার জন্যই তার কষ্ট হয়েছে। কেয়ার ওপরও রয়েছে তার চাপা অভিমান, এভাবে না পালালেই কি হতো না? রুহুল আমিন এবং কুসুম অবশ্য অর্ষাকে জড়িয়ে ধরে একটু কান্নার অভিনয় করল। অর্ষা তিয়াসকে কোলে নিয়ে অনেকক্ষণ কান্না করেছে। যখন গাড়িতে উঠছিল তখন তিয়াসও প্রচুর কান্নাকাটি শুরু করে দেয়। কেঁদে কেঁদে বারবার বলছিল, ফুপি তো তাই দায়, আমি ফুপি দাবো, আমি ফুপিল কাতে দাবো। কুসুম অনেক চেষ্টা করে ওর কান্না থামাতে পারে না। গ্যাঞ্জাম পার্টির সকলে গাড়ির কাছে এসে বলল, কাঁদিস না পাখি, আমরা কাল সকালেই তোর কাছে যাব, আর যা হয়েছে মেনে নে, তুই সুখী হবি ইনশাআল্লাহ। অর্ষা প্রত্যুত্তরে কিছুই বলতে পারিনি, শুধু অঝোর ধারায় মাথা নত করে কেঁদেছিল। বাড়িতে পৌঁছে আহনাব আর কোথাও দাঁড়ালো না, অর্ষাকে রেখেই নিজের রুমে চলে গেল। নিয়ম রক্ষার জন্য হলেও অর্ষাকে থেকে যেতে হলো। কত মানুষজন এসেছে অর্ষাকে দেখতে। অর্ষার মানসিক অবস্থা জহির চৌধুরী, আমেনা বেগম, আফরিন ওরা সবাই বুঝতে পারছে। তাই জহির চৌধুরী স্ত্রীকে আড়ালে দূরে ডেকে নিয়ে বললেন, অর্ষাকে ঘরে পাঠিয়ে দাও, অনেক ধকল গেছে মেয়েটার উপর, মানসিক অবস্থাও ভালো না। এত ভিড়ের মধ্যে থাকলে আরও খারাপ লাগবে, ভিড় কমাও। যারা এসেছে মিষ্টি খাইয়ে পাঠিয়ে দাও, কাল এসে যেন বউ দেখে যায়। আমেনা বেগমও তাই করলেন। আফরিন গেল আহিলের রুমে। খাওয়া শেষ করেই আহিল চলে এসেছিল, রুমের দরজাও লক করা। আফরিন দরজায় নক করে বলে, আহিল দরজা খোল। ওপাশ থেকে দরজা না খুলে আহিল জানতে চায়, কি দরকার? অর্ষাকে নিয়ে এসেছি, তুই আসবি না? বিয়ে যখন আমাকে ছাড়াই হয়েছে তখন আমায় ছাড়াই বাকি কাজ হয়ে যাবে, তুই যা এখান থেকে, বিরক্ত করিস না। আমাদের ভুল বুঝিস না ভাই, পরিস্থিতিটা অন্যরকম ছিল। কি থেকে যে কি হয়ে গেল কারুরই মাথা কাজ করেনি তখন। আপু তুই যাবি?
আমার অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো আমি। আহিলকে বোঝাতে এলেও আর কথা বাড়াতে পারল না আফরিন। মেজাজ খারাপের সময় কিছু বললে তখন হিতে বিপরীত হয়ে যাবে। এর চেয়ে ভালো মাথা ঠান্ডা হোক আগে। অর্ষার পরনে আহানাপের দেওয়া সেই সবুজ শাড়িটা, কিছুক্ষণ আগেই ভারী লেহেঙ্গা পাল্টে এই শাড়িটা পরেছে। সে অবশ্যই ইচ্ছে করে শাড়িটা পরেনি, আফরিন পরিয়ে দিয়েছিল বলেই মুখ ফুটে কিছু বলেনি। সত্যি বলতে তার কথা বলার মতো মন মানসিকতা এতটুকুও অবশিষ্ট নয় আপাতত। তবে সে এতটুকু তো বুঝতেই পেরেছে কেন এত শাড়ি থাকতে আফরিন ওকে এই শাড়িটাই পরালো, কারণ শাড়িটা আহনাফের পছন্দ ছিল। দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে সে। আফরিন আর কয়েকজন মেয়ে ওকে জোর জবরদস্তি করে এই ঘরে পাঠিয়ে দিল। আহনাফ ফুল দিয়ে সাজানো বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে। ঘুমিয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। অর্ষার ইচ্ছে করছে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যেতে, কিন্তু কোথায় যাবে সে? আর থাকবেই বা কীভাবে এখানে? একটা ছেলের সাথে এক রুমে থাকবে, হোক ছেলেটি তার স্বামী। একসাথে থাকতে হলে যে মানসিক প্রিপারেশন একটা মেয়ের প্রয়োজন হয়, সেটা তো তার নেই। তবে একবার ভেবেছিল আমেনা বেগমকে অনুরোধ করে বলবে যেন ওকে আফরিনের রুমে থাকতে দেয়। এর পূর্বেই আমেনা বেগম অদ্ভুত একটা কাণ্ড ঘটান। অর্ষাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, মা, আমি জানি তোমার সাথে হয়তো কাজটা অন্যায় হয়ে গেছে, তুমি হয়তো বিয়েতে রাজি ছিলে না, কিন্তু আল্লাহকে তো তুমি বিশ্বাস করো বলো? আল্লাহর উপর নিশ্চয়ই তোমার বিশ্বাস ভরসা রয়েছে। জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো সব কিছু আল্লাহর হাতে আছে। এটা তো আমাদের অজানা কিছু নয়। নয়তো তুমিই বলো, সব কিছু ঠিকঠাক হওয়ার পর কেন পালাবে? আল্লাহ তোমার সাথে আহনাফের জুটি রেখেছিলেন বলেই যেভাবে হোক বিয়েটা তোমার সাথে হয়ে গেছে। আমার ছেলেটা খারাপ না মা, ওকে তুমি গুছিয়ে নিও, একটু সামলে নিও, সম্পর্কটাকে সময় দিও মা, বড্ড চাপা স্বভাবের আমার ছেলেটা। এত কিছু শোনার পর অর্ষার আসলে তখন বলার মতো কিছু ছিল না, আর না ছিল প্রতিবাদ করার মতো কিছু। কী নিয়েই বা প্রতিবাদ করবে? তিনি তো কোনো কথাই মিথ্যা বলেননি। অর্ষার বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে আশেপাশে তাকিয়ে পুরো রুমটা দেখে। রুমের মাঝখানে খাট, বাম পাশে ওয়ার্ড্রপের পাশেই ব্যালকনিতে যাওয়ার দরজা, দরজার সাইডে জুতো রাখার র্যাক, সেখানে বিভিন্ন মডেলের জুতা রাখা। খাটের ডান পাশে টি টেবিল আর এক সিটের একটা সোফা, তার পাশে ড্রেসিং টেবিল। ঘরের দরজার পাশ দিয়ে আলমারি রাখা। এর আগেও সে অনেকবার এই ঘরে এসেছে, কিন্তু কে জানতো একদিন বউ হিসেবেই সে এই ঘরে আসবে। সে কি করবে বুঝতে না পেরে রুমের ভেতর পায়চারি করা শুরু করে। তার পায়ে যে নুপুর ছিল সেই খেয়াল নেই। এত ধকলের মাঝে কি আর এসব খেয়াল থাকে? নুপুরের ঝুমঝুম আওয়াজে আহনাফের তন্দ্রাভাব কেটে যায়। সে ঘাড় বাঁকিয়ে এদিকে তাকায়, কিছুক্ষণ তাকিয়ে থাকে। অর্ষার সাথে এর আগে সে অনেক কথাই তো বলেছে, কিন্তু আজ প্রথম তাকে অর্ষার সঙ্গে কথা বলতে গিয়ে ভাবতে হচ্ছে যে কি বলবে। নিয়তি মানুষকে কোথায় এনে ঠেকায়, ভাবতেই ওষ্ঠে তাচ্ছিল্য হাসিটা ফুটে ওঠে। শ্লেষ তাচ্ছিল্য ভাগ্যের প্রতি নাকি নিজের প্রতি, সেটা বোঝাও বড্ড দায়। আহনাফ দীর্ঘশ্বাস লুকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, এভাবে হাঁটছো কেন? আকস্মিক আহনাফের কণ্ঠ শুনে অর্ষা একটু চমকে যায়। পায়চারি বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকে। আমতা আমতা করে বলে, না মানে এমনি। শুয়ে পড়ো। অর্ষা ইতস্ততভাবে বলল, কোথায় শোবো? আমার রুমে একটাই খাট। আমি যতটুকু জানি সবাই খাটেই ঘুমায়। তোমার এখানে থাকতে আপত্তি হলে অন্য রুমে গিয়ে ঘুমাও। অর্ষা নির্বোধের মতো বলল, অন্য রুমে কেউ থাকতে দিল না, এখানেই দিয়ে গেল। আহনাফ এবার আর দীর্ঘশ্বাস গোপন রাখতে পারল না। তার মন মেজাজ ভালো নেই, তবুও সে চাইছে স্বাভাবিক ব্যবহার করতে, কেননা এখানে তো অর্ষার কোনো দোষ নেই। তবে এ কথাও সত্য, অর্ষাকে দেখলেই কেয়ার কথা মনে পড়ে যাচ্ছে। সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, অর্ষা শোনো, আমি অনেক মুভি সিনেমা দেখেছি, অনেক গল্প এবং উপন্যাসের বইও পড়েছি, তাই আমি জানি তুমি কি ভাবছো। আমার যতটুকু ধারণা তুমিও অল্প হলেও মুভি দেখেছো, গল্প উপন্যাসের বই পড়েছো। সেই মোতাবেক আমার ধারণা যদি মিথ্যা না হয়, তাহলে তুমি চাইছো ফ্লোরে কেউ ঘুমাবে, নয়তো সোফায়। তবে দুঃখের সাথে জানাচ্ছি, আমি এর কোনোটাই পারবো না। এতটুকু সোফায় যেমন আমি শুতে পারবো না, তেমনি
ফ্লোরে ঘুমানোর অভ্যেস আমার নেই। দুঃখিত এজন্যই যে আমি কোনো স্যাক্রিফাইস করতে পারলাম না। খাটটা যথেষ্ট বড় আছে, 4জন মানুষ অনায়াসে শোয়া যায়। তোমার আপত্তি হবে না। এতটুকু বিশ্বাস রাখো, ঘুমের মধ্যে কারো গায়ে হাত পা দেওয়ার স্বভাব আমার নেই। মনের কথাগুলো আহনাফ বুঝে ফেলেছে জেনে অর্ষা লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না। কিন্তু সে কিভাবেই বা আহনাফের সাথে এক বিছানায় ঘুমাবে? যে ছেলের কেয়ার স্বামী হওয়ার কথা ছিল, সেই ছেলে এখন তার স্বামী। অর্ষা বিমর্ষ হয়ে বলল, আপনি অনেক রেগে আছেন তাই না? জানি আপনি কেয়া আপুকে অনেক ভালোবাসতেন, কিন্তু আমি কি করতে পারতাম বলুন? আমার সত্যিই কিছু করার ছিল না। বিশ্বাস করুন, আমিও চাইনি বিয়েটা করতে। আহনাফ এতক্ষণ যেই রাগ জেদটুকু নিজের ভেতর লুকিয়ে রাখার অদম্য চেষ্টা করছিল, এবার আর কেয়ার নাম শুনে সেটা পারল না। সে অর্ষাকে ধমক দিয়ে বলল, ওই মেয়ের নাম নেবে না মুখে, আর কখনো যেন আমি ওর নাম না শুনি। ভালোবাসা এত সহজ? অর্ষা চমকে যায়। মুহূর্তেই কাজল টানা নেত্রে অশ্রু জমা হয়। ছলছল দৃষ্টিতে সে আহনাফের দিকে তাকিয়ে থেকে বলে, আপনি এভাবে কেন কথা বলছেন? এর চেয়ে ভালো ব্যবহার তোমরা ডিজার্ভ করো না। বিরক্ত লাগছে আমার। সত্যিই আমি আর সহ্য করতে পারছি না। পরক্ষণে অশ্রুতে টইটুম্বুর অর্ষার চোখ জোড়া দেখে আহনাফ রাগ দমন করার চেষ্টা করে। সে শীতল কণ্ঠে বলল, তোমার একটু ভুল হচ্ছে। ভালোবাসতাম না, ভালো লাগতো। ভালোবাসা এত সহজ নয়। অর্ষা জড়ানো কণ্ঠে বলল, তাহলে আপনি আমার সাথে কেন এমন ব্যবহার করছেন? কারণ তোমাকে দেখলেই আমার কেয়ার কথা বেশি বেশি মনে হয়, যেটা আমি সহ্য করতে পারি না। অর্ষা কান্না করে ফেলে। দুহাতে চোখের ও গালে লেপ্টে থাকা অশ্রু মুছে বলল, দুঃখিত, আপনি ঘুমান। লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসে না। অর্ষা গিয়ে লাইট বন্ধ করে সোফায় বসলো। আহনাফও কিছু বলল না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ ঘুটঘুটে আঁধার রুমটিতে বসে রইল। অর্ষা যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সেটা নিস্তব্ধ রুমে খুব সহজেই বোঝা যাচ্ছে। আহনাফেরই বা কী দরকার? সেও তো পরিস্থিতির শিকার। অন্ধকারে একসময় দুজনেরই চোখ সয়ে আছে। দুজন দুজনকে দেখতে না পেলেও অবয়ব ঠিক বুঝতে পারছে। বারবার অর্ষাকে খাটে শুতে বলাতেও আহনাফের স্বভাব বিরুদ্ধ এবং ইগোতে লাগছে। এছাড়া অর্ষাও বিষয়টা খারাপভাবে নিতে পারে। তার চেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, আহনাফ চায় অর্ষা তার থেকে দূরে থাকুক। ততটাই দূরে থাকুক যতটা দূরে থাকলে তার কেয়ার কথা মনে পড়বে না, কেয়ার করা অপমানের কথা মনে পড়বে না। কেয়ার কথা মনে আসতে রাগে জিদ্দে তার চোয়াল শক্ত হয়ে ওঠে। বালিশে মাথা রেখে চুপচাপ রাগ নিয়ে শুয়ে থাকে সে। অপরদিকে সোফাতে পা তুলে গুটি গুটি হয়ে বসে থাকে অর্ষা। অর্ধেক রাত্রি কাটে হাঁটুতে মাথা ভর দিয়েই। শেষ সময়ে সে ওইভাবেই সোফায় ঘুমিয়ে পড়ে। ভাগ্য, সময়, পরিস্থিতি কতদিন দুজনকে একসাথে রাখতে পারবে অথবা কতদূর নিয়ে যেতে পারবে, তা এই অন্ধকারাচ্ছন্ন রুমে থাকা মানবীর কেউই জানে না। চমৎকার ভোরের দর্শন মেলে ভোর সকালে। মাঝরাতে বৃষ্টি হয়েছিল, যার নিদর্শন রয়ে গেছে ভোরেও। সোফায় শোয়ার দরুন ঘুম তেমন একটা ভালো হয়নি অর্ষার, তবে সে ঘুমিয়েছে। শরীরে আর দু চোখের পাতায় যখন ক্লান্তি থাকে, ঘুম তখন আর স্থান কাল পাত্র খোঁজে না। একটু ঘুমাতে পারলেই তখন জগৎ শান্তি। রুমের মাঝে এখনো আবছা অন্ধকার। ঘুম ভাঙার পর কিছুক্ষণ থম মেরে স্থির হয়ে বসে থাকে অর্ষা। বারবার আল্লাহর কাছে দোয়া করছে যেন গতকালের সকল ঘটনা তার স্বপ্ন হয় অথবা ভ্রম। সবটাই যে বাস্তব সেটা সে উপলব্ধি করতে পেরেছে মশার কামড় খেয়ে। ফজরের নামাজ পড়ার সময় এখনো আছে নাকি দেখা দরকার। দেয়াল ঘড়িটা যেই দিকে আছে সেদিকে এগিয়ে যায় সে। মুখটা কাছে নিয়ে সময় দেখার চেষ্টা করে। যাক, ভাগ্য ভালো, সময় আছে এখনো। সে চটজলদি ওয়াশরুমে চলে যায় অজু করার জন্য। অজু শেষ করে ঘরে এসে বিছানার দিকে তাকায়। আহনাফ এখনো ঘুমে বিভোর। এক মনে ভাবল নামাজ পড়ার জন্য ডাকবে, আবার ভাবল যদি রাগ করে তাই সে সময় থাকতে নিজের নামাজটুকু আদায় করে নেয়। খুব সন্তর্পণে বারান্দার দরজা খুলে। বৃষ্টির পানিতে বারান্দার ফ্লোর একদম টইটুম্বুর। গ্রিলে লেগে আছে এখনো বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা। অর্ষার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো তা হচ্ছে বারান্দায় থাকা অপরাজিতা ফুলের গাছ। নীল রঙের ফুলগুলো
বৃষ্টিস্নাতে আরও মোহনীয় ও আকর্ষণীয় হয়ে রয়েছে। আহনাব কালে ভদ্রে বাংলাদেশে আসে, তবুও বারান্দায় কত গাছগাছালি, এগুলো দেখাশোনা কে করে? আমেনা বেগম নয়তো রেনু আপা নিশ্চয়ই। সে এগিয়ে গিয়ে অপরাজিতা ফুলকে ছুঁয়ে দিল। মনটা এখন একটু একটু ভালো লাগছে। সে আকাশ পানে চায়। আগে তার মন খারাপ হলেই সে আকাশের দিকে তাকিয়ে কথা বলতো। কি বলতো জানা নেই, অনেক কথাই বলতো। নিজের সুখ দুঃখ সব কিছু সে আকাশ পানে তাকিয়ে আল্লাহকে বলতো। এতে বিশেষ উপকারিতা কি তা সে জানে না, কিন্তু মন ভালো হয়, এর সাক্ষী সে নিজেই। ঘরের দরজায় করাঘাতের শব্দ হচ্ছে, সঙ্গে অস্পষ্টভাবে কারো গলার স্বরও শোনা যাচ্ছে। সে দ্রুত পায়ে এগিয়ে যায় দরজা খুলতে। বাইরে আফরিন দাঁড়িয়ে আছে। অর্ষাকে দেখে মিষ্টি করে হেসে বলল, শুভ সকাল। অর্ষা ম্লান হেসে বলল, শুভ সকাল। ফ্রেশ হয়েছ? হ্যাঁ। আফরিন অর্ষাকে একবার আগাগোড়া পরখ করে বলল, একেবারে গোসল করে শাড়ি পাল্টে ড্রয়িং রুমে আসো। চা খাবে? পাঠিয়ে দেবো? চা খাবো না। আচ্ছা, বলে আফরিন ঘরে একটু উঁকি দিল। চাপার স্বরে অর্ষাকে বলল, ভাইয়া এখনো ঘুমাচ্ছে? অর্ষা উপর নিচ মাথা দোলালো। আচ্ছা, তুমি রেডি হয়ে নাও। আফরিন চলে যাওয়ার পর দরজা চাপিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অলসতা তার কোনো কালেই ছিল না। সে কাজ করতে সদা তৎপর, তবে আজ অলসতা যেন প্রতিটি অঙ্গে অঙ্গে মিশে আছে। সে অলস ভঙ্গিতে রুমে এক কোণে পড়ে থাকা লাগেজের কাছে যায়, শাড়ি বের করে সোফার উপর রাখে, পেটিকোট ব্লাউজ আর ওড়না নিয়ে চলে যায় ওয়াশরুমে গোসল করতে। আহনাব ঘুম থেকে ওঠার আগে গোসল সেরে শাড়িটা পরে ফেলতে হবে, কিন্তু বিধিবাম, অর্ষা গোসল সেরে এসে দেখে আহনাব বিছানায় নেই। তার মানে ঘুম থেকে উঠে গেছে, ঘরেও তো নেই। সে দ্রুত শাড়ি পরার চেষ্টা করলো। শাড়ি পরার সময় আয়নায় দেখতে পেল আহনাব বারান্দা থেকে রুমে আসছে। অর্ষা লজ্জায় সংকোচে কাবু হলেও আহনাব একবারও চোখ তুলে এদিকে তাকায়নি, সোজা ওয়াশরুমে চলে গেছে। অর্ষার বুক চিরে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। শাড়ি পরা শেষ করে চুল আঁচড়াচ্ছিল, ওই সময়ে আবার দরজায় কেউ নক করে। অর্ষা ভেতর থেকেই বলে, দরজা খোলা আছে। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে প্রবেশ করে গ্যাঞ্জাম পার্টি। লামিয়া, রেশমি, জুই দৌড়ে এসে অর্ষাকে জড়িয়ে ধরে। অর্ষা কেঁদেই ফেলে। গতকাল থেকে যেই একাকিত্ব ফিল্টার হচ্ছিল, এতক্ষণে সেটা ঘুচল। লামিয়া ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কাঁদিস কেন বোকারানি? অর্ষা নীরবে শুধু কাঁদছেই। ওরা আবার ওকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, ওলে ময়না পাখিটা, জান বাবু কাঁদে না। আশিক বলল, তোদের ন্যাকামিতে কি ওর কান্না থামবে? দাঁড়া, আমি কবিতা শোনাচ্ছি, তার আগে তোরা সামনে থেকে সর, বলে সে নিজেই দুহাতে ওদেরকে ঠেলে সরিয়ে দেয়। অর্ষার ডান হাতের আঙুল ধরে ওকে ঘোরাতে ঘোরাতে বলে, শুভ লগ্নে করিস না কান্নাকাটি, তুই হচ্ছিস পাকা আম, জিজু সেই আমের আটি। ওর উদ্ভট কবিতা শুনে কান্নার মাঝেই অর্ষা হেসে ফেলে। কি অদ্ভুত অনুভূতি, তাই না? কাঁদতে কাঁদতে হাসার অনুভূতিটা আসলেই সুন্দর। ওদের হাসি ঠাট্টার মাঝেই আহনাফ ওয়াশরুম থেকে বের হয়। ওরা ওদের মতো এতটাই ব্যস্ত যে আহনাফের উপস্থিতিও টের পায়নি। সবাই ভালো আছে, খুশি আছে, শুধু ভালো নেই আহনাফ। মনে মনে সে এগুলোই ভাবছিল, তখন দিদার আগে ওকে দেখে। একটু অপ্রস্তুতভাবে সকলকে দেখিয়ে বলল, ওই তো দুলাভাই। ভালো আছেন ভাইয়া? আহনাফ ভদ্রতাসূচক মৃদু হেসে মাথা দোলালো। সেখানে আর না দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে যায়। ওরা কিছুক্ষণ যাওয়ার পথে তাকিয়ে থেকে অর্ষাকে বলল, ভাইয়া কি রেগে আছে নাকি মন খারাপ? অর্ষার ঠোঁটের হাসিও এবার মিলিয়ে যায়। গতকাল রাতে আহনাফের রাগগুলোর কথা মনে পড়ে যায়। সে মাথা নত করে বলে, দুটোই। রেশমি অর্ষাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, থাক, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। অর্ষা এ কথার কোনো প্রত্যুত্তর না করে বলল, আহিল কোথায় রে? ওকে তো আর দেখলাম না। তোদের সাথে দেখা হয়েছে? জুই মুখটা মলিন করে বলল, দেখা হয়নি, রেগে আছে মনে হয়। ও কেন রাখবে? রাগ করার কথা আমার, ওর ভাইয়ের সাথে আমার বিয়ে হবে, এটা জেনেও কেন ও কিছু বলল না? তোদের সাথে আহিলও তো জানে আমি এখনই বিয়ে করতে চাইনি, নিজের একটা পরিচয় করতে চেয়েছিলাম, প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম। তোদের না হয় কিছু করার ছিল না, কিন্তু ও তো পারতো। তাহলে ও কেন আমাকে সাপোর্ট করলো না? কথাগুলো বলতে বলতে অর্ষা ফুপিয়ে ওঠে। আশিক ওর মাথায় হাত বুলিয়ে বলে,
আহিলকে ভুল বুঝিস না বাবুই, ও কিছুই জানতো না, বিয়ের পর সব জেনেছে। ও তো গেছিল ছোট ফুপিকে এয়ারপোর্ট থেকে আনতে। আমরা আর ওর পরিবার কেন আগে কিছু জানায়নি, এজন্য রেগে আছে। অর্ষার এবার নিজের উপর রাগ দুঃখ দুটোই লাগছে। না জেনে বুঝে সে উল্টো আহিলকে ভুল বুঝেছে। ড্রয়িং রুমে আত্মীয় স্বজনের মাঝে একপাশে দাঁড়িয়ে আছে আহনাফ। সবাই রিসেপশনের আয়োজন নিয়ে আলাপ করছিল। আহনাফ রাগের সঙ্গে বলে, কিসের রিসেপশন? আমি কোনো রিসেপশনে যাব না। আমেনা বেগম অস্থির হয়ে বললেন, এমন করে না বাবু, কত মানুষজনকে ইনভাইট করা হয়েছে, খাওয়া দাওয়া সব কিছুর আয়োজন করা হয়েছে, বোঝার চেষ্টা কর। আমার কিছু বোঝা লাগবে না। প্রথম ভুলটা আমার ছিল, ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, শত শত মানুষের সামনে অপমানিত হয়েছি। আর দ্বিতীয় ভুলটা করেছো তোমরা। তোমরা কেন কেয়ার বদলে অর্ষার সাথে আমার বিয়ের অ্যানাউন্স করলে? এখন আমাদের ভুলের মাসুল এই নির্দোষ মেয়েটাকে কেন দেবে বলো? একটা বারও তোমরা আমার মতামত জানার কোনো প্রয়োজন মনে করলে না। তোমাদের সম্মান বাঁচাতে গিয়ে, ওই মেয়েটার সম্মানের কথা ভাবতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে আমায় বিয়েটা করতে হলো। কিন্তু তোমরা জানো কতটা খারাপ লাগে আমার। অর্ষাকে দেখলেই আমার কেয়ার কথা মনে পড়ে। আমি সহ্য করতে পারি না। অপমানে ঘৃণায় শরীর শিউরে ওঠে। অনেক হয়েছে, আমি আর কিছু করতে পারবো না, ব্যাস। কথাগুলো বলে হাতে থাকা তোয়ালেটি পেছনের দিকে ছুঁড়ে মারে আহনাফ। চলে যাওয়ার সময় দেখতে পায় তোয়ালে পড়েছে অর্ষার গায়ে। অর্ষা তোয়ালেটা হাতে নিয়ে ছলছল দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে আছে। শেষের অনেকগুলো কথাই সে শুনেছে। আহনাফ একবার ওর দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায়। অর্ষা মাথা নত করে দাঁড়িয়ে থাকে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তার। নিস্তব্ধ গুমোট পরিবেশের রেশ কাটাতে খালামণিরা আর ফুপি অর্ষার হাত ধরে এনে তাদের মাঝখানে বসায়। চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আমেনা, কি মেয়ে এনেছিস? বাচ্চা মেয়ে, শুধু কান্না করে। ছোট ফুপি বলল, বাচ্চারা একটু কাঁদেই, বুঝছো? চকলেট দিলেই দেখবে কান্না থেমে যাবে। আমি তো আসার সময় অনেকগুলো চকলেট নিয়ে এসেছি। অর্ষা, চকলেট খাবে তো? অর্ষা নীরব রইল। এখনও তার দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আনন্দের নাকি কষ্টের বোঝা কষ্টকর। বাড়ির মানুষগুলো তার প্রত্যাশার চেয়েও ভালো। আর যাই হোক, অন্যদের মতো ধনী গরিব বাছবিচার করেনি, তাহলে হয়তো তার কষ্টের সীমাটুকুও আর অবশিষ্ট থাকতো না। সবার সাথে চুপচাপ বসে থাকে সে। তাহারা আহনাফ, আফরিন আর আহিলের ছোটবেলার গল্প শোনাচ্ছে। কিছু গল্প শুনে অর্ষা আনমনেই হেসে ওঠে। আমেনা বেগম আফরিনের উদ্দেশ্যে বললেন, আহিল কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, ওর বন্ধুরা তো ওর ঘরেই। কারোরই নাস্তা করা হয়নি। আমি খাবার ট্রেতে দিচ্ছি, বন্ধুরা সব ঘরে বসে আড্ডা দিতে দিতে খেয়ে নেবে। আফরিন এগিয়ে গিয়ে মাকে চাপার স্বরে বলল, মা, আহিল কিন্তু আমাদের উপর খুবই রেগে আছে। সবাইকে দেখাচ্ছে ও খুব স্বাভাবিক আছে, আসলে কিন্তু তা নয়। আমেনা বেগমের চোখে মুখে ত্রাসের প্রতিচ্ছবি ফুটে ওঠে। কোণে বদল হওয়ার বিষয়টি এবং সেই কোণে যে অর্ষা, সেটা ছেলেকে না জানানোর অপরাধবোধ তারও মনে হচ্ছে। সে চিন্তিত মনে ট্রেতে নাস্তা সাজাচ্ছেন। শেষ হলে আফরিনকে বললেন, অর্ষাকে সাথে নিয়ে যা, ওকে দেখলে রাগ কমতে পারে। আফরিনও তাই করল। অর্ষাকে নিয়ে গেল নাস্তা দিতে। নাস্তা আর অর্ষাকে রেখে সে বের হয়ে আসে। বন্ধুদের মাঝখানে না থাকাটাই উত্তম। আহিল একবার শুধু চোখ তুলে তাকিয়ে অর্ষাকে দেখেছে। এর পূর্বেও সে অর্ষাকে অনেকবার শাড়ি পরতে দেখেছে, কখনো তো অন্যরকম লাগেনি। আজ তাহলে এমন অন্যরকম লাগছে কেন? পূর্ণাঙ্গ মেয়ে বলে মনে হচ্ছে। তবে বাকি সবার মতো যে অর্ষার উপরও তার রাগ অভিমান রয়েছে, সেটি স্পষ্ট হয়েছে অর্ষার এখানে আগমনের পর। অর্ষা সবাইকে নাস্তা এগিয়ে দিয়ে আহিলেরটাও এগিয়ে দিল। আহিল পূর্ণ দৃষ্টি, কিন্তু দৃষ্টিতে চাপা ক্ষোভ রয়েছে। এমনভাবে বলল, বাড়ির বউয়ের দায়িত্ব পালন করছিস? অর্ষা অপ্রস্তুত হয়ে পড়ে। বাকিরা নীরব দর্শক হয়ে তাকিয়ে রয়েছে। এ কথার প্রত্যুত্তরে অর্ষা ঠিক কী বলা উচিত সে জ্ঞানশূন্য দৃষ্টিতে শুধু ফ্যাল ফ্যাল করেই তাকিয়ে রইল। পরিস্থিতি স্বাভাবিক করতে ভয়ে ভয়ে লামিয়া বলল, তুই ওর সাথে কেন এভাবে কথা বলছিস? আহিল রক্তবর্ণ চক্ষু দ্বারা লামিয়ার দিকে তাকালেও শান্ত কণ্ঠে বলল, সবচেয়ে বেশি দোষ কি ওর নয়? ও কি পারত না আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে? দোস্ত, পরিস্থিতিটা আসলে কী রকম ছিল তোকে ঠিক বোঝানো সম্ভব নয়।
নইলে তুই ভাব মস্তিষ্ক কতটা ফাঁকা হলে তোর পরিবার, এমনকি আমরাও তোকে খবরটা জানাতে ভুলে গেছি, বলল রেশমি। আহিল স্নেহের সুরে বলল, এক্সকিউজ চাইলে অনেকভাবেই দেখানো যায়, ব্যাপার না। আহিলের তীক্ষ্ণ রাগের সামনে অর্ষার কথা বন্ধ। মুখ ফুটে একটা কথাও সে বলতে পারছে না। নিজের পক্ষে সে যে কতটা পরিস্থিতির শিকার ছিল, এটা কিভাবেই বা তার প্রাণপ্রিয় বন্ধুকে বোঝাবে। পরিস্থিতি ধীরে ধীরে ভারী থেকেও ভারী হয়ে উঠছিল। কথার স্রোত কোথা থেকে কোথায় গিয়ে ঠেকবে বোঝা মুশকিল। তাই আশিক চেষ্টা করল পরিস্থিতিটা অন্তত স্বাভাবিক করার। সে আহিলের ওয়ার্ড্রোবের উপর থেকে আহিলের গিটার এনে অর্ষার হাতে দিয়ে বলল, মান অভিমান পরে হবে ভাই, আগে একটা গান হোক। ওয়েদার কিন্তু জোশ। অর্ষার গান গাওয়ার মুড নেই, আর না আছে গলার জোর। আশিক কোন সেন্সে এখন তাকে গান গাইতে বলছে বুঝতে পারছে না সে। পরক্ষণে আশিকের ইশারায় বুঝে নিল হয়তো তার গান শুনে আহিলের রাগ কমতে পারে। তাই অনিচ্ছা কিন্তু সর্বোচ্চ চেষ্টার সহিত গ্যাঞ্জাম পার্টির প্রিয় গানটি গাওয়া শুরু করে সে। সাথে গিটারের টুংটাং আওয়াজ। গিটার বাজানো সে আহিলের থেকেই শিখেছিল। সে কাঁপা কাঁপা কণ্ঠে গান শুরু করে, পুরো পৃথিবী একদিকে আর আমি অন্য দিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক, তোরা ছিলি তোরা আছিস, জানি তোরাই থাকবি, বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে। গান শেষেও আহিলকে দেখা যায় ফোনে বুঁদ হয়ে থাকতে, যেন সে কোনো গানই শুনতে পায়নি। সবাই ভেবেছিল আহিলের হয়তো এতে রাগ ভাঙবে, কিন্তু তাও রাগ ভাঙেনি। উল্টো আহিল ঘর থেকে চলেই যায়। দুপুরের মধ্যেও আহিলের আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। বন্ধুরা সব খেয়ে দিয়ে দুপুরেই চলে যায়। আবারও বাড়িতে একা হয়ে যায় অর্ষা। জহির চৌধুরী আহনাফের মনের কথা ভেবে শেষমেশ রিসেপশনের অনুষ্ঠান বাদ দিয়ে দেন। অর্ষা আফরিনের রুমে শুয়েছিল। সেই সময়ে রেনু এসে বলে, আপা কি ঘুমাইছেন? অর্ষা মাথা একটু উঁচু করে বলল, না। কিছু বলবেন? মানে ঘরটা পরিষ্কার করতাম। অর্ষা বুঝল না, পরিপাটি করা ঘর আর কি পরিষ্কার করার আছে। তাকে চুপ থাকতে দেখে রেনু বলল, বেশিক্ষণ লাগবে না, আপনি ততক্ষণ বড় ভাইজানের ঘরে থাহেন, আমি ডাক দিমুনে। অর্ষার যা বোঝার বুঝে নিল। দুই মেরুর দুজন মানুষকে শুধু শুধু কাছাকাছি আনার বৃথা চেষ্টা করছে বাড়ির মানুষজন। সে এক মনে ভাবল ড্রয়িং রুমে যাবে, কিন্তু সেখানে মানুষ গিজগিজ করছে। তাই সে আহনাফের রুমেই গেল। রুম ফাঁকা, সম্ভবত আহনাফ বারান্দায় আছে। অর্ষা পা টিপে টিপে বারান্দার দরজায় যায় দেখার জন্য আহনাফ সেখানে আছে কিনা। তার ধারণায় ঠিক। প্যান্টের পকেটে দুহাত রেখে সে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, দৃষ্টি বারান্দার বাইরে। অর্ষা ফিরে আসছিল। আহনাফ তখন পিছু ডেকে বলল, শোনো। অর্ষা চমকে যায়, পা টলছে না যেন। ভয়ে ভয়ে আহনাফের দিকে ঘুরে দাঁড়ায়। আহনাফের দৃষ্টি তখনও বাইরে। সে কিছুক্ষণ মৌন থেকে বলল, তোমার নুপুরের আওয়াজ শুনে বুঝেছি তুমি এসেছো। অর্ষা নিশ্চুপ, শুধু মাথা নত করে দাঁড়িয়ে থেকে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। প্রলম্বিত শ্বাস নিয়ে আহনাফ বলল, ভাগ্য মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তাই না? কখনো কি ভেবেছি তোমার সাথে কথা বলতে হলে তোমার দিকে তাকাতে ইচ্ছে করবে না? হ্যাঁ, সত্যি তোমার দিকে আমার তাকাতে ইচ্ছে হয় না এখন। কষ্ট হয়, এর চেয়েও বেশি হয় রাগ। আর এই রাগটুকু আমি কিছুতেই সংবরণ করতে পারি না। কখনো ভাবিনি ভালো লাগাও মানুষকে এভাবে পাল্টে দেয়। এতদিন তো ভালোবাসার নানাবিধ নানা রকম গল্প শুনতাম, আর আমার বেলায় হলো কি? শুধুমাত্র ভালো লাগাটুকুই আমায় কোথায় এনে দাঁড় করিয়েছে দেখো। তবে তোমার আর কেয়ার মাঝে একটুখানি যোগসূত্র রয়েছে। কেয়ার প্রতি ভালো লাগাটা শুরু হয়েছিল তোমার মাধ্যমেই। সেই বৃষ্টির রাতে যখন দেখলাম তোমার আপন ভাই তোমায় ভাবির হাত থেকে বাঁচাতে না এলেও কেয়া এসেছিল, তারপর কিভাবে যেন ভালো লাগাটা বেড়েছিল আমি জানি না। প্রথম কোনো মেয়ের প্রতি আমার সফট কর্নার কাজ করেছে, আর সেই মেয়েটা তুমি। ছোটবেলা থেকে আমি মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করতাম। মা আর আফরিন ব্যতীত মেয়েদের সঙ্গ আমার খুবই কম। কেয়ার সাহায্যকারী মনোভাব, ভালো ব্যবহার, এসব দেখেই ওকে ভালো লেগেছিল। অন্যদিকে তোমার বোকা বোকা চাহনি, তোমার অসহায়ত্ব, তোমার উপর অত্যাচার,
শোরুমে কাজ করার সময় ঘর্মাক্ত মুখশ্রী, এসব ছিল তোমার প্রতি আমার সফট কর্নারের অন্যতম কারণ। ভাগ্যের কি নির্মম পরিহাস! ভালো লাগা অপমান করে সফট কর্নারকে জীবনের সাথে যুক্ত করে দিয়ে গেল, যার প্রতি না চাইতেও প্রতিটা মুহূর্তেও আমার অসহ্য ফিল হচ্ছে। একটু থেমে সে অর্ষার দিকে তাকিয়ে বলল, যদি আমি তোমাকে একেবারে ছেড়ে দিই, তুমি আমায় ক্ষমা করবে তো? অর্ষা এতক্ষণ মাথা নত করে আহনাফের কথাগুলো শুনছিল। শেষ কথাটি শুনে সেও আহনাফের দিকে তাকায়। কথাটা কি বুকে লাগলো? আহনাফ এভাবে কেন বলল? আর বললই না হয়, অর্ষার কেন এমন লাগছে? এত খারাপ অনুভূতি কেন হচ্ছে? আহনাফের মতো তারও তো আহনাফের প্রতি কোনো অনুভূতি নেই, ভালো লাগা ভালোবাসা কিছুই নেই। তবে বৈবাহিক পবিত্র সম্পর্কে আবদ্ধ বলে?